দর্শক, বাংলাদেশে জেনজিদের আন্দোলনের পরে আমরা নেপালেও আন্দোলন দেখেছিলাম। নেপালের আন্দোলন এবং আন্দোলনকারী, বাংলাদেশের আন্দোলন এবং আন্দোলনকারীদের তুলনামূলক যে পার্থক্য, যে চিত্র, এগুলো অনেক দিন থেকেই আলোচনা আমরা দেখছিলাম। নেপালে আন্দোলনের পরে সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকারকে দায়িত্ব হস্তান্তর করেছেন, কিন্তু প্রফেসর ইউনূস গড়িমসি করছিলেন, কখনো 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছিলেন। 111 সরকার যেমন চেষ্টা করেও অনেকদিন ক্ষমতায় থাকতে পারেননি, তেমনি 111-এর অন্যতম কুশীলব প্রফেসর ইউনূস এবার এসে 24-এ এসেও অনেকদিন চেষ্টা করেও তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারলেন না, নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হলেন। কিন্তু নেপালের জেনজিরা যেটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, আমাদের দেশের জেনজিরা সেটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতার জন্য প্রফেসর ইউনূসকেই দায়ী করেন বেশিরভাগ ব্যক্তি। তারা মনে করেন যে প্রফেসর ইউনূস আমাদের দেশের জেনজিদের ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে মবের শাসনে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে নেপালের জেনজিরা আন্দোলন করে ঘরে ফিরে গিয়েছিল, নির্বাচনের সময় তারা তাদের বিজয় ছিনিয়ে এনেছে এবং তারা প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। এই ব্যাপারগুলো, এই পার্থক্যগুলো স্পষ্ট। তার মানে নেপাল আমাদের চাইতে ছোট দেশ হলেও, আমাদের চাইতে কম অর্থনীতি সমৃদ্ধ দেশ হলেও আমরা তাদের কাছে এই আদর্শের জায়গাতে হেরে গেছি। এবার আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমরা সরকার পতনের পরে সেই সরকারের প্রধান সহ নেতারা দেশ থেকে পালিয়ে গেছেন। সেই সরকারের নেতা কর্মী, তৃণমূলের সমর্থক পর্যন্ত যাকে যেভাবে পেয়েছি আমরা জেলে ভরে দিয়েছি, নির্যাতন করেছি, মব করেছি, এই ব্যাপারগুলো করেছি। কিন্তু নেপালে আমরা দেখেছি যে কেপি শর্মা ওলি, তাকে নির্বাচন পর্যন্ত করতে দেওয়া হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। নির্বাচনের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তারের পরে তাকে এবার জামিন দেওয়া হয়েছে, জামিন দিয়ে তাকে আইনি লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে শীর্ষ নেতৃত্ব তো অনেক দূরের কথা, বাংলাদেশের সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক, তৃণমূলের কর্মী, তাদেরকেও কারাগারে রেখে একটার পর একটা গায়েবী মামলা দিয়ে মেটিকুলাস ডিজাইনে গত 1.5-2 বছর ধরে কারাগারে বন্দি করে রাখার ব্যাপারগুলো আমরা দেখছি। কদিন আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ওই মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি স্বীকারও করেছেন যে জামিন হয়েছে, কিন্তু পরবর্তী আরেকটা মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে, এই কারণে মুক্তি মেলেনি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়, আমার কোনো দায় নয়। অর্থাৎ স্বীকার করে নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন। কি ঘটলো নেপালে? কেপি শর্মা ওলিকে কেন মুক্তি দেওয়া হলো? আমাদের দেশে উদাহরণটা অন্যরকম কেন হচ্ছে? চলুন একটু জেনে দেখি এই আলোচনায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তাকে মুক্তি দেওয়া হয়েছে গ্রেপ্তারের পরে, জামিন দেওয়া হয়েছে। এই ঘটনাটা ভারতের অনলাইন ভারতের একটি গণমাধ্যম এই সময় তারা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মুক্তি পেলেন কেপি শর্মা ওলি, তবে জেড হত্যা মামলা চলবে তদন্ত চলবে। তদন্ত চলতেই পারে, কারণ জামিন দিয়ে মুক্তি দেওয়া এর মানে তো মামলা ঠিসপিস না। তাকে অধিকার দিতে হবে তিনি যেন আইনের মোকাবেলাটা করতে পারেন স্বাধীনভাবে, তার সমস্ত সাক্ষ্য প্রমাণ তিনি যেন হাজির করতে পারেন, সেই সুযোগটা তাকে দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের সেই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছিল এবং প্রফেসর ইউনূস সেই সুযোগ, সেই অধিকার, মানবাধিকার, আইনের অধিকার, মৌলিক অধিকার, সব অধিকার কেড়ে নিয়ে তিনি সুন্দর সুন্দর বাণী শুনিয়ে গিয়েছিলেন। শুধু কি বলছে গণমাধ্যম? জামিন পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ব্যক্তিগত বন্ডে তাকে আজকে জামিন দেয় নেপালের সুপ্রিম কোর্ট, তবে তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাকে তার পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও জামিন দেওয়া হয়েছে, যেন তারা যথাযথভাবে আদালত মোকাবেলা করতে পারেন।
2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি আন্দোলনের সময় প্রায় 77 জন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত 28 মার্চ গ্রেপ্তার করা হয়েছিল অলি ও লেখককে। অলির জামিনের আবেদন প্রথমে খারিজ করা হয়েছিল, তার জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে 7 এপ্রিল নেপাল সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল তদন্তের জন্য আর অলিকে হেফাজতে রাখার প্রয়োজন নেই এবং 9 এপ্রিলের মধ্যে তাকে মুক্তি দিতে হবে। পুলিশ এবং সরকারি অ্যাটর্নি অফিসের সম্মতিতে এদিন তাকে জামিন দেওয়া হলো। আজকে জামিন দেওয়া হয়েছে। তবে তার এবং রমেশ লেখকের বিরুদ্ধে তদন্ত এখনো চলবে, তাই তাকে যে কোনো সময়ে হাজির হতে হবে। অর্থাৎ চাইলেই হাজির হবে, হাজিরা দেবে আদালতে কিংবা পুলিশের কাছে। এই হাজিরা তো কমন ব্যাপার, এটা হতেই পারে। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে প্রফেসর ইউনূসের সমালোচনা করায় সাংবাদিককে মিথ্যা সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাজিয়ে তাকে কারাগারে দেয়া হচ্ছে। সংবিধান নিয়ে আলোচনা করতে গেলে সেখানে মব সৃষ্টি করে মববাজদের কিছু না বলে যারা মবের শিকার হলো তাদেরকে নতুন সন্ত্রাস বিরোধী আইন দিয়ে মামলা দিয়ে তাদেরকে কারাগারে রেখে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করে রাখা হচ্ছে। এই যে ব্যাপার, আনিস আলমগীর সাংবাদিক তিনি বেরিয়ে বলেছিলেন যে প্রথম 1 মাস তাকে কারাগারে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মানসিকভাবে, যেন আমি ভেঙে পড়ি এই ব্যবস্থা করা হয়েছে। দুদককে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদই দিলাম, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু 7 মার্চের ভাষণ প্রচার করার জন্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিকে গ্রেপ্তার করা হলো। যে ব্যাপারগুলো প্রফেসর ইউনূস সরকারের আমলে ছিল সেই ব্যাপারগুলো বর্তমান সরকারের আমলে হবে না বলে যখন আমরা বিশ্বাস করছিলাম, তখন ইউনূস সরকারের সাজানো যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী 7 মার্চের ভাষণ প্রচারের জন্য গ্রেপ্তার করলো ছাত্রনেত্রীদের। এই যখন অবস্থা, এবং সেইটা যে কোনো অপরাধে যদি অপরাধ মনে করে তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু তার জামিনের অধিকার নেই। কিন্তু আসিফ নজরুল আমার মেটিকুলাস ডিজাইনে চাঁদাবাজির মামলায়, কোটি টাকা চাঁদাবাজির মামলায় রিমান্ড বাতিল করায় নিজের ক্ষমতা ব্যবহার করে আদালতের দেয়া রিমান্ড সেটা বাতিল করিয়ে কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে মুক্তি দিয়ে মেটিকুলাস খেলা দেখিয়েছিলেন যে তার সরকার যা ইচ্ছা তাই করে গেছে। নেপাল যেটা পেরেছে সেটা আমরা পারলাম না কেন? কারণ নেপাল সৌভাগ্যক্রমে তাদের একজন নোবেলজয়ী নেই, তাদের একজন প্রফেসর ইউনূস নেই, তাদের একজন বিশ্ব বাটপার নেই। এই কারণেই নেপাল পেরেছে এবং আমরা পারিনি। আমরা আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারিনি, আদালতকে বাধ্য করেছি যেন জামিন দেয়া না হয়, এবং প্রকাশ্যে সরকারের উপদেষ্টারা বলেছেন যে কাকে জামিন দেয়া হবে আর কাকে জামিন দেয়া হবে না। জামিন দেওয়ার অপরাধে অনেক বিচারককে শাস্তির মুখোমুখি হতে হয়েছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। মব করে বিচারককে চাকরিচ্যুত করা হয়েছে, এরকম ঘটনাও আমরা দেখেছি। এই যখন অবস্থা, তখন নেপালের কাছ থেকে বোধহয় আমাদের অনেক কিছু শেখার রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।